না, এটি অনেক দিন আগের কথা এবং এখনো সেটি চলছে। বিশেষ করে গত 22 তারিখ বাংলাদেশ প্রতিদিনের প্রথম পৃষ্ঠায় হেডলাইন করেছে যে দূতাবাসগুলো কি করছে। সেখানে তারা বলছে তাদের রিপোর্টের মাধ্যমে যে বিদেশি মিশনগুলো এই গত 5-7 বছরে বাংলাদেশের ইমেজ বৃদ্ধি পায় কিংবা বাংলাদেশের জনগণের জন্য সম্মানের কিছু হয়, বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণ হয়, শ্রম বাজারের দ্বার উন্মুক্ত হয়, এমন কোন পদক্ষেপ গত 5-7 বছরে কোন বিদেশি মিশনগুলো নিতে পারে নাই। তাহলে তারা কি করেছে? তারা করেছে এই বিনা ভোটের এমপি মন্ত্রীদের প্রটোকলেই তারা বিভিন্ন দেশের বিমানবন্দরে অধিকাংশ সময় ব্যস্ত ছিল। এমনকি তারা পত্রিকার রিপোর্টেই বলছে বাংলাদেশ প্রতিদিনের যে এমপি মন্ত্রী সরকারি দলের নেতাদের শালা সুমন্দি খালা খালু আত্মীয় স্বজনের প্রটোকল দিতেও তাদের অনেকের ব্যস্ত সময় পার করছে। এটা হচ্ছে একটা বাস্তব অবস্থা। অন্যদিকে যারা আমরা যাদেরকে নিয়ে টকশো করি, পেপার পত্রিকায় মাঝে মাঝেই যাদেরকে নিয়ে গল্প লেখা হয় যে প্রবাসীরা এই করোনাকালীন সময়েও দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছে, দেশের রেমিটেন্সের প্রবাহকে আরো এগিয়ে নিচ্ছে, ঠিক সেই সময় কাতার থেকে ফোন পাই যে ভাই আমি আজকে 3 মাস ধরে আমার পাসপোর্টের মেয়াদ বৃদ্ধির জন্য বাংলাদেশের দূতাবাসে ঘুরে বেড়াচ্ছি। ভাই বাংলাদেশের এসেছি ছুটিতে, ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, বিমানের টিকিট পাচ্ছি না। ভাই আমার টিকিট না পেলে আমি যেতে পারবো না, আমার ভিসা বাতিল হয়ে যাবে, আমার পরিবার রাস্তায় না খেয়ে মরবে। এটা হচ্ছে প্রবাসীদের আর্তনাদ। কিন্তু এতগুলো সরকারি প্রতিষ্ঠান সংস্থা তারা এগুলো তাদের কানে ঢুকে না। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সারোয়ার ভাইয়ের মতো একজন দক্ষ চৌকস অফিসার সেখানে অ্যাপয়েন্টেড হয়েছেন, কিন্তু একজন লোক কি করবে? তিনি তো সচিব পদমর্যাদার বা তার নিচের কর্মকর্তা, কিন্তু মন্ত্রী এমপিদের যে দাপট, সেখান যে স্থায়ী কমিটি মূল কাজগুলো তো তারা করবে। তাদের তো জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। যদি জনগণের প্রতি দায়বদ্ধতা থাকতো তাহলে যে প্রয়োজনে বিমান ভাড়া ভর্তুকি দিয়ে হলেও শ্রমিকদেরকে অন্তত বাইরে পাঠানোর ব্যবস্থা করতো, টিকিটের দাম বাড়াতো না। কারণ তাদের পেছনে তারা ইনভেস্ট করা হবে। তারা যদি দেশের বাইরে যায়, সেখানে যদি আমরা কিছু ভর্তুকি দিই, তারা তো আমার টাকা পাঠাচ্ছে। বিভিন্ন দেশে অনেকবার অসংখ্যবার লেখালেখি হয়েছে, অনেক আলোচনা হয়েছে, কোনো সলিউশন আসে নাই। বাংলাদেশের যে বিভিন্ন এজেন্সিগুলো যারা বাইরে পাঠিয়ে থাকে, 1 টাকার জায়গায় 5 টাকা নেয়, 1 লাখ টাকার জায়গায় 5 লাখ টাকা নেয়। আমার আপন ছোট বোনের হাজবেন্ড বাংলাদেশে আপনার 35-40 হাজার টাকা ইনকাম করতো। এক ছাত্রলীগ ফাপড়বাজের পাল্লায় পইরা সৌদি যাবে, সে 7 লক্ষ টাকা খরচ করেছে। 7 লক্ষ টাকা খরচ করে ওইখানে 2 বছর থাইকাইছে, তাও বহুত কষ্ট করে। পরে চালান্তটা যা ছিল তা তো শেষ হয়েছে। তো আমি বুঝতে পারছি যে আমার পরিবারের একজন সদস্য, এইরকম অনেক মানুষ আছে যারা এই ধরনের ভোগান্তির মধ্যে দিয়ে তাদের প্রবাসের জীবন কাটাচ্ছে। কনসুলেটে যাচ্ছে, এমবাসিতে যাচ্ছে, বিভিন্ন কর্মকর্তার কাছে যোগাযোগ করছে, বাট কেউ প্রতিকার করছে না। তারেক রহমান বলল গ্রিস থেকে 18 জন না কতজন, 13 জন, 19 জনকে আরো ডিপোর্ট করেছে। তো এখন সরকারের যারা মন্ত্রী, যারা দায়িত্বশীল, তাদের তো উচিত হচ্ছে যে ওইখানকার সরকারের বিভিন্ন সংস্থা, বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ করে এর একটা প্রতিকার করা। কিন্তু আমরা কি দেখেছি, মালয়েশিয়ায় শ্রমিক যখন রায়হান মালয়েশিয়ায় শ্রমিকদের নির্যাতনের কথা বলল, তখন আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেছে এটার দায় আমরা নেব না। অথচ তার দায় নিয়েছে কারা? আমরা দেখেছি ওই দেশেরই অভিবাসন সংস্থা, তার আন্তর্জাতিক মিডিয়া, মানবাধিকার সংগঠনগুলো তার বিষয়ে সোচ্চার রয়েছে, তিনি দেশে আসতে পেরেছেন। বাংলাদেশের কোনো তৎপরতায় তিনি দেশে আসতে পারেন নাই। কথা বললে আসলে অনেক কথা বলা যায়, অনেক কথা বলার আছে, কিন্তু সময় তো নাই। আর প্রতিনিয়ত কত কথা বলতেই তো আছি। শুধু আপনার জনগণ যদি জেগে না ওঠে, জনগণ যদি রাস্তায় না আসে, জনগণ যদি এর সাথে সম্পৃক্ত না হয়, প্রেস ক্লাবে চিল্লাই তো খুব বেশি লাভ নাই। গতকালকে বাংলাদেশ প্রতিদিনের আরেকটা রিপোর্ট দেশের সরকারি মেডিকেল গুলো নিয়ে, ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল, স্যার সলিমুল্লাহ মেডিকেল, সরকারি হাসপাতালের একটা পদের বিপরীতে 3 জন 2 জন
একাধিক ব্যক্তি থাকে, তারপরেও সেখানে কিন্তু সেবার কাঙ্ক্ষিত মান থাকে না। আপনি ঢাকা মেডিকেলের টয়লেটে যান, পাবলিক টয়লেটের চেয়ে খারাপ অবস্থা। সোনারজি মেডিকেলে আমি গিয়েছিলাম, আমার এক আত্মীয় পেশেন্ট আইসিইউতে ভর্তি, তারপর আপনার সিসিইউতে ভর্তি রুগী, সেখান থেকে তেলাপোকা, মশা, মাছি সব ঘুরছে। অথচ এখানে কিন্তু 1 টাকার জায়গায় 5 টাকা বরাদ্দ দেওয়া হয়। সবচেয়ে আধুনিক এবং মানসম্মত মেশিন সরকারি প্রতিষ্ঠানগুলোতে বরাদ্দ দেওয়া হয়, তারপরেও তারা পরীক্ষার জন্য পাঠায় আপনার বাইরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের দ্বারা। সরকারি হসপিটালগুলোতে সেবা পেতে হলে মানুষকে পথে পথে ভোগান্তির শিকার হতে হয়। এর কোন উত্তরণ ঘটছে না। দীর্ঘদিন ধরে একই চিত্র আমরা দেখে আসছি। তাই আমি বলবো, আজকে আমাদেরকে কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। যে যেখানে অন্যায় দেখবেন সেখান থেকেই প্রতিবাদ করতে হবে, অন্যথায় সম্ভব হবে না। এই দেশটা একটা নৈরাজ্যের মধ্যে দিয়ে চলছে। স্বাধীনতার 50 বছর উদযাপন করছি। আপনাদের কাছে জিজ্ঞেস করে আপনারা বলেন যে বাংলাদেশে এমন 5টি বছরের সময়কার কথা বলতে পারবেন যে এই সময়ে নাগরিকরা নির্ভয়ে তাদের নাগরিক মর্যাদা, তাদের সম্মান নিয়ে বেঁচে থাকতে পেরেছে, তাদের নাগরিক অধিকার ভোগ করতে পেরেছে? লুটেরা দুর্বৃত্তদের হাতে দেশের ক্ষমতা ঘুরপাক খেয়েছে। রাজনীতির নামে অপরাজনীতির দুর্বৃত্তায়ন এই দেশে হয়েছে। ফকিন্নির পোলা রাজনীতি করে কোটিপতি হয়েছে অনেক আছে। রাস্তার চাঁদাবাজ, ফুটপাতের দোকানদার থেকে রাজনীতি করে আজকে ঢাকা শহর থেকে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় হাজার হাজার কোটি টাকার প্রপার্টি করেছে। কারণ খুন খারাপি, চাঁদাবাজি, দুর্নীতি করে। আমাদের ছাত্র বন্ধুরা বলেছে কি আমাদের জন্য দুর্ভাগ্য, কক্সবাজারের মতো সুরক্ষিত টুরিস্ট এলাকা, সেখান থেকে নারীকে হোটেল থেকে তুলে নিয়ে যায়, স্বামীর সামনে থেকে তুলে নিয়ে তাকে গণধর্ষণ করে। কারা করছে? ছাত্রলীগের নেতারা। ঠাকুরগাঁয়ে 10ম শ্রেণীর একজন ছাত্রকে হত্যা করেছে পরশুদিন, এবং কি লজ্জা! সেই হত্যার প্রতিবাদ করার ফলে সেই প্রতিবাদকারীদেরকে পুলিশ বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে। এবং আপনার পরশুদিন আরো একটা ঘটনা হয়েছে আপনার জয়পুরহাটের পাঁচবিবিতে, সম্ভবত ছাত্র দলের এক নেতাকে ছাত্রলীগের নেতা তাও কুপিয়ে মেরে ফেলেছে। এই ধরনের একটা নৈরাজ্য চলছে। এটা তো শুধু বিরোধী দলের ভিন্ন মতের মানুষের উপরে এটা চলছে এটা না। স্থানীয় নির্বাচনের সময় দেখেছেন না, সরকারি দলের নেতাকর্মীরাই তাদের বিদ্রোহী প্রার্থীদেরকে হাত পা ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে। বন্ধুগণ, একটা কথা বলবো যে দেশে যে নৈরাজ্য চলছে, এই নৈরাজ্যের সহজ কোনো পরিত্রাণ নাই। বাস্তব কথা, রাজপথে রক্ত দেওয়া ছাড়া, রক্তক্ষয়ী সংঘর্ষ ছাড়া কোন শান্তিপূর্ণ পরিত্রাণ নাই। এরা সমস্ত পথকে বন্ধ করেছে, এরা জোর করে ক্ষমতায় আছে। কাজে আমরা যদি জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদেরকে রাজপথে রক্ত দেওয়ার জন্যই নামতে হবে। সুশাসন ছাড়া এই নৈরাজ্য বন্ধ হবে না, এবং সুশাসন না থাকার ফলেই আজকে নৈরাজ্য হচ্ছে। সুশাসন থাকবে কিভাবে? গণতন্ত্র না থাকলে সুশাসন কোথা থেকে আসবে? কাজে সর্বশেষ একটা কথা বলেই শেষ করব, যেহেতু আমাদের টাইম হয়ে আসছে। গণতন্ত্র ফিরে আনতে হবে। জনগণের ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের যে বিধি ব্যবস্থা ছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়। এরা যতদিন থাকবে ততদিন ছাত্র, শিক্ষক, প্রবাসী কেউ রেহাই পাবে না। এখন আমাদের অস্তিত্বের জায়গায় এসে ঠেকেছে, সবাইকে যার যার জায়গা থেকে নামতে হবে। এবং আজকে যেই দাবিতে আমরা এখানে সমবেত হয়েছি, আমরা 1 সপ্তাহ সময় দিচ্ছি। 1 সপ্তাহের মধ্যে যদি এই বিমানবন্দরের অব্যবস্থাপনা যদি বন্ধ না করা হয়, বিমানের টিকেটের যদি মূল্য পুনর্বিবেচনা না করা হয়, আমরা করোনার সময় যেমন 383 জন প্রবাসীর মুক্তির দাবিতে যেমন প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ঘেরাও করেছি, আমরা আজকে যে জনসংখ্যা আছি তার যে কয়েক গুণ নিয়ে আমরা আবার প্রয়োজনে ওই মন্ত্রণালয় ঘেরাও করব। কারণ যারা জনগণের জন্য কাজ করবে না, যাদের যে দায়িত্ব যারা সেটা পালন করবে না, ওদের ওই চেয়ারে থাকার অধিকার নাই। প্রয়োজনে টেনে হিসেবে ওদেরকে চেয়ার থেকে নামিয়ে দেবো। ধন্যবাদ সকলকে।